সাদা ফ্লোরে ছোপ ছোপ রক্তের দাগ বসে গেছে। ফ্লোরে পড়ে থাকা অধরা একটু পর পর গুঙ্গিয়ে উঠছে। চোখ তুলে তাকানোর শক্তিটুকুও নেই তার। পরনের জামা ছিঁড়ে গেছে বেশ কিছু জায়গায়। ওড়নাটা দিয়ে শক্ত করে বাঁধা হয়েছে তার হাত দুটো। ফর্সা মুখটা লাল হয়ে গেছে, চোখের কোণে পানি শুকিয়ে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় স্কেলের দাগ, কিছু কিছু জায়গা কেটেও গেছে। মাহমুদা বেগম ক্লান্ত হয়ে হাতের স্কেল ফেলে চেয়ার টেনে বসে। মারতে মারতে সে হাঁপিয়ে গেছে, তবুও তার রাগ কমেনি। আরও মারতে পারলে ভাল লাগতো, কিন্তু এই শয়তান মেয়ে কাঁদছে না, মরে গেলে আবার তাকেই জেলের ভাত খেতে হবে। তাই সে আপাতত একটু জিরিয়ে নিচ্ছে। এমন সময় সেখানে উপস্থিত হয় মাহিম। মাহমুদার দিকে এক পলক তাকায় অধরার দিকে। বিরক্তি ফুটে ওঠে তার চোখে মুখে। বা হাতে ভ্রুক চুলকে মাকে বলল, তাড়িয়ে দিলেই পারো, এভাবে ড্রামা করার মানে কি? কাজ থেকে ফিরেছি মা, টায়ার্ড আমি, রেস্ট দরকার। মাহিমের কণ্ঠ শুনে অধরা পিটপিট করে চোখ খুলে। মাহিমের মুখটা দেখে তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার, চোখে মুখে ক্লান্তির ছাপ। ইচ্ছে করে ছুটে গিয়ে ওড়নার কোণা দিয়ে মুখটা মুছে দিতে, এক গ্লাস ঠান্ডা পানি ওনার হাতে ধরিয়ে দিতে, কিন্তু শক্তিতে কুলোচ্ছে না। মাহমুদা ছেলের পানে তাকায়। কি করেছে মেয়ে শোন? মাহিম হাত উঁচু করে মাকে থামায়। ইন্টারেস্ট নেই মা, কফি দিয়ে যাও রুমে। বলেই মাহিম আরেক পলক তাকায় অধরার দিকে, তারপর হনহনিয়ে চলে যায়। অধরা তাকিয়ে থাকে যাওয়ার দিকে। মনে হচ্ছে একটুখানি সুখ উড়ে গেল অধরার পাশ দিয়ে, কিন্তু হায়, ধরা দিল না। এবার চোখ দুটো টলমল করে ওঠে অধরার। চেষ্টা করে একটু বসার, কিন্তু কোমরে খুব বেশি ব্যথা লেগেছে, তাই বসতে পারল না। মাহমুদা কটমট চোখে অধরার দিকে তাকিয়ে কোমরে লাথি দেয়। ব্যথার জায়গায় আবারও ব্যথা লাগাতে অধরা একটু শব্দ করে কুকিয়ে ওঠে, ছটফট করতে থাকে। আওয়াজ করবি না একদম, একদম জানে মেরে দেব তোকে, চুপচাপ রুমে চলে যা বলে মাহমুদা যেতে নেয়। তখনই মাহিমের রুম থেকে ভেসে আসে একটা কথা, আমার রুমে যেন কোনো আওয়াজ না আসে। অধরা ঠোঁট টিপে কান্না আটকায়। মাহমুদা ওরা হাত খুলে দিয়ে চলে যায়। অধরা দুই হাতে মুখ আটকে ধরে, যেন কোনো আওয়াজ না বের হয়। মাহিমের নিশ্চয়ই অসুবিধা হবে ওর আওয়াজে। মাহমুদা যেতেই মিথি দরজার আড়াল থেকে বেরিয়ে আসে। সে এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়েছিল, মায়ের ভয়ে এগিয়ে আসতে পারেনি। মিথি কাঁদতে কাঁদতে অধরাকে ধরে উঠাতে চায়। শরীর ছেড়ে দিয়েছে অধরার। অধরা আধো আধে গলায় বলে, আমি তোর ভাইকে খুব ভালোবাসি রে। মিথির কান্নার শব্দ বেড়ে যায়। ফুপাতে থাকে সে, জানে অধরা তার ভাইয়ের জন্য প্রাণটাও দিতে পারবে। খুব কষ্টে অধরাকে রুমে নিয়ে আসে মিথি। খাটে তুলতে পারছে না। ওইদিকে মাহমুদা ডাকছে মিথিকে, এক্ষুনি না গেলে তাকেও মারবে। তার মা একটা রাক্ষস। খাট থেকে কম্বল নামিয়ে সেটা পেঁচিয়ে দেয় অধরার গায়ে, তারপর দরজা বন্ধ করে দিয়ে ছুটে চলে যায় মায়ের কাছে। মাহিম কফির মগে চুমুক দিচ্ছে আর কিছু একটা চিন্তা করছে। কপাল কুঁচকানো দেয়ালের দিকে দৃষ্টি। মোহিত দরজার সামনে এসে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ হলো। ভাইকে পর্যবেক্ষণ করছে সে। মন পড়তে চাইছে, কিন্তু কিছুই আজ করতে না পেরে ফোঁস করে শ্বাস টেনে এগিয়ে যায়। মুখোমুখি দাঁড়ায় মাহিমের। হাইটে দুই ভাই সমান সমান, 2 বছরের ছোট হলেও কেউ এটা বুঝবে না। মোহিতকে মাহিম খেয়াল করেনি। মোহিত শুকনো কাশি দিয়ে মাহিমের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। মাহিম তাকায় মোহিতের দিকে। মা অধরাকে কেন মারল? মাহিম কফির মগে শেষ চুমুক দিয়ে সেটা টেবিলে রেখে বেলকনিতে চলে যায়। মোহিত উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে। মাকে জিজ্ঞেস কর গিয়ে। করেছিলাম, সে বলেছে তুমি মারতে বলেছ। কেন? প্রবলেম কি তোমার? মাহিম শক্ত চোখে তাকায় মোহিতের দিকে। আমার কাছে কৈফিয়ত চাওয়ার সাহস হয় কি করে? এই কথায় ক্ষেপে ওঠে মোহিত। সে হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে জবাব দেয়, তোমার সাহস হয় কি করে অধরার গায়ে হাত তোলার? ভাই না হলে তোমার হাত আমি ভেঙে গুড়িয়ে দিতাম। মাইন্ড ইট। কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস ভুলে যাস না। তুমিও ভুলে যেও না, অধরা আমার। বাকিটা শেষ করার আগে মাহিম বলে ওঠে, অধরা তোর বোন, শুধুমাত্র বোন। অন্য কিছু বলা তো দূরের কথা, ভাবলেও তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। মোহিত হাসে। মাহিম অবাক হয় না, এইটাই স্বভাব মোহিতের। রেস্ট নিব আমি। মোহিত দোপা এগিয়ে আসে। ভাইয়ের চোখে চোখ রেখে বলে, এই ভুলটা দ্বিতীয়বার করো না। একটা মেয়ের জন্য ভাইয়ের শত্রু হয়ে ওঠো না, পরিণাম খারাপ হবে। চলে যায় মোহিত।
মাহিম দেয়ালে ঘুষি দেয়। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সব কিছুর জন্য দায়ী ওই অধরা। মাঝরাতে মনে হয় চারদিকে কোনো সাড়া শব্দ নেই। মাঝে মধ্যে কুকুরের ডাক আর ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। একটু আগে খট করে দরজা খোলার শব্দ কানে এসেছে অধরার। শব্দহীন পায়ে কেউ অধরার সামনে এসে বসেছে। অধরা খুব ভালো করে বুঝতে পারছে কেউ একজন তাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিচ্ছে। অধরা পিটপিট করে চোখ খুলে। লোকটা অধরার পাশে বসে ফার্স্ট এড বক্স থেকে কিছু খুঁজছে। অধরার শুষ্ক ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। হাত বাড়িয়ে লোকটার হাতটা ধরতে ইচ্ছে করছে। অধরা হাত বাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। লোকটা অধরার ক্ষত স্থানগুলোতে মলম লাগিয়ে দিতে থাকে। অধরা ব্যথায় আহ শব্দ করে ওঠে। তখন লোকটা আবার ফু দিতে থাকে ক্ষত স্থানে। এত যত্নশীল। মনের ক্ষত সারিয়ে দিবেন কিভাবে ডাক্তারবাবু? মনটা যে আমার আঘাতে আঘাতে বিষিয়ে যাচ্ছে। লোকটার হাত থেমে যায়। সে গম্ভীর চোখে তাকায় অধরার দিকে। এক ফালি রোদ চোখে পড়তে ঘুমটা হালকা হয়ে যায় অধরার। রোদটা একদম কড়াকড়িভাবে চোখে পড়েছে তার। চোখ বন্ধ করে রাখা দায় হয়ে গেছে। মাথা ভারী ভারী লাগছে। আরও ঘুমোতে পারলে ভালো লাগতো, কিন্তু রোদ প্রচণ্ড জ্বালাতন করছে। মাথার বালিশটা মুখের ওপর দিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করে অধরা, এবং ঘুমিয়েও পড়ে। গত রাতে কেউ একজন হাতে পায়ে মলম লাগিয়ে দিয়েছে, ওষুধ খাইয়ে দিয়েছে ব্যথার। কপালে চুমু খেয়েছে অধরার। এসব স্বপ্ন দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তখনই দরজা টোকা পড়ে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। শান্তিতে কি একটু ঘুমোতে পারবে না? পরপর আরও কয়েকবার টোকা পড়ে। অলস ভঙ্গিতে চোখ বন্ধ করে উঠে বসে। কোমরের ব্যথাটা এখনও রয়ে গেছে। একটু নড়াচড়া করলেই সেটা বুঝতে পারছে। ব্যথায় চোখ মুখ কুঁচকে উঠে দাঁড়ায়। চোখ দুটো বন্ধ করে হাতে হাতে দরজা অবধি যায়। দরজা ভেরোনোই ছিল। অধরা মেলে দেয়। মাহিম অধরাকে দেখে ভ্রু কুঁচকে ফেলে। ঘুম ভাঙেনি? ধপ করে চোখ খুলে অধরা তাকায় মাহিমের দিকে। মনে পড়ে যায় সকালে রান্নাটা তাকেই করতে হয়। মাহিমকে টিফিন বেঁধে দিতে হয়। ভয়ে বুক টিপটিপ করতে থাকে তার। শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলে। ঋণ ঋণিয়ে বলতে থাকে, আমাকে 10 মিনিট সময় দাও, আমি কিছু একটা বানিয়ে দিচ্ছি। বলেই মাহিমকে পাশ কাটিয়ে যেতে নেয়। পারমিশন ছাড়া পা বাড়ানোর সাহস হয় কী করে? দাঁড়িয়ে যায় অধরা। আরও চোখে তাকায় এক পলক মাহিমের দিকে। মাহিম অধরার রুমে ঢুকে যায়। খাটের পাশে থাকা পড়ার টেবিলে কয়েক কাতারে বই সাজানো। প্রচুর বই পড়ো অধরা। মাহিম টেবিলের উপর থেকে ফার্স্ট এড বক্সটা তুলে নেয়। অধরার বুকটা প্রশান্তিতে ভরে যায়। তার মানে সত্যিই উনি এসেছিল। অধরা কোনো স্বপ্ন দেখেনি, ইমাজিন করেনি। এটা বাস্তবতা ছিল। কিন্তু অধরার এই প্রশান্তি বেশিক্ষণ টেকে না। মাহিম গম্ভীর গলায় বলে ওঠে, এটা এখানে এনেছিস কেন? আজকাল পারমিশন লাগছে না তোর? পা বড় হয়ে গেছে? ভ্রু কুঁচকে ফেলে অধরা। উনি আনেনি এটা। কাল উনি আসেনি এখানে? তাহলে কে এসেছিল? এত যত্ন করলো, ব্যথা সারিয়ে দিল। পৃথিবীতে সারপ্রাইজ দেওয়ার মতো কিছু আবিষ্কার করছিস নাকি মনে মনে? চমকে ওঠে অধরা। মাথা নিচু করে শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে, না না, এমন কিছু না। তাহলে কেমন কিছু? এমনি। সকালে ফ্রেশ হয়ে রুম থেকে বের হতে হয়, জানিস না তুই? সময় দিলেন কোথায়? মাহিম সেটা শুনতে পায় না, শুনতে চায়ও না। তার যেতে হবে, তারা আছে। অধরাকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নেয়। টি শার্ট পরেছে বিদায় 2 হাতের কালচে দাগগুলো দেখা যাচ্ছে। একটু বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। কোমরে যে ব্যথা সেটা ঢের বুঝতে পারছে। মাহিম ফোঁস করে শ্বাস টানে। মায়ের খাওয়ার মতো কাজ করিস কেন? সাবধানে থাকতে পারিস না? অন্যের বাড়িতে থাকিস তুই। তাদের কথা মতো চলতে কি অসুবিধা? তাড়িয়ে দিলে যাবি কোথায়? অধরার চোখের কোণে পানি চলে আসে। প্রিয় মানুষটার থেকে অপমান নিতে কষ্ট হচ্ছে। আশ্রিতা সে। লোকটা বারবার কথায় কথায় মনে করিয়ে দেয়। নাকি তোর মায়ের মতো তোরও কোনো বয়ফ্রেন্ড আছে, তার সাথে ভাগতে চাচ্ছিস? শ্বাস বন্ধ হয়ে আসে অধরার। 2 কান গরম হয়ে যায়। মাকে সে ঘৃণা করে, তবুও মাকে নিয়ে কেউ কিছু বললে কলিজা পুড়ে তার। অধরার 2 গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। হাতের উল্টো পিঠে পানি মুছে ফেলে। বাস্তবতা মেনে নিতে শিখ। ওয়াদা কর, মায়ের মতো যেন কেউ না বলে, যাতে সবাই বলতে বাধ্য হয় গোবরে পদ্ম ফুল তুই। সবাইকে দেখিয়ে দিতে হবে তুই একজন বেস্ট মানুষ, আর আমার মায়ের থেকে দূরে থাকবি। অধরা বলার মতো কথা খুঁজে পায় না। চুপচাপ নাক টানতে থাকে। মাহিম ধমকে বলে ওঠে, সামনে থেকে সর। ইডিয়েটের মতো দাঁড়িয়ে থাকলে বেরোবো কী করে? অধরা খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজার পাশে গিয়ে দাঁড়ায়।
মাহিম বেরিয়ে যায়। অধরা তাকিয়ে থাকে। এখনও বুকটা ধুকপুক করছে। লোকটা সামনে আসলে স্বাভাবিক থাকতে পারে না সে। সারাক্ষণ খোঁচামারা কথা আর অপমান। আমাকে ভালোবাসবেন কবে আপনি? আমার সব অপমান কবে মুছে দিবেন? কবে এক টুকরো সুখ এনে দিবেন আমায়? অধরা হচ্ছে মাহিমের চাচাতো বোন, ছোট চাচার মেয়ে। অধরার যখন 10 বছর বয়স তখন অধরার মা তার প্রাক্তন প্রেমিকের সাথে চলে যায়, আর বাবা ঢাকায় চাকরি করে। সে অবশ্য এখনও বিয়ে করেনি। মাঝে মধ্যেই আসে অধরাকে দেখতে। মাসে মাসে টাকা পাঠায় অধরার জন্য। মাহমুদা অধরাকে দেখতে পারে না। পান থেকে চুন খসলেই মারে, বকা দেয়। তবু খুব বেশি কাজ করায় না অধরাকে দিয়ে। অধরা ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য তৈরি হয়ে বের হয়। আজকে রেস্ট নিতে পারলে ভালো হতো, কিন্তু সামনেই এক্সাম। একদিন মিস দিলে অনেক কিছুই মিস হয়ে যায়। মোহিত ফোন দেখছে আর তাকে খাইয়ে দিচ্ছে মাহমুদা। এই ছেলেটাকে তিনি ভীষণ ভালোবাসে। 3 ছেলে মেয়ের মধ্যে এই ছেলেটা তার চোখের মণি। ছেলেকে যেমন ভালোবাসে তেমনই ছেলেকে দেখে ভয় পায়। মিথি খাচ্ছে। অধরা চুপচাপ গিয়ে মিথির পাশে বসে। চোখের ইশারায় গুড মর্নিং বলে। পানি খাওয়ার জন্য ফোন থেকে চোখ তুলতেই অধরার মিষ্টি মুখখানা চোখে পড়ে মোহিতের। তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। গুড মর্নিং অধরা। অধরা চমকে তাকায়। মাহমুদার শক্ত চোখে তাকায় অধরার দিকে। অধরা রিন্ডি নিয়ে মর্নিং বলে খেতে শুরু করে। হতাশ হয় মোহিত। এভাবে মাথা নিচু করে রাখার কোনো মানে হয়? চোখে চোখ রেখে মর্নিং বলতে হয়। জানে না কি মেয়েটা? আম্মু আর খাবো না, পানি খেয়ে গ্লাস রেখে বলে মোহিত। মাহমুদা থালা নিয়ে বেসিনে চলে যায়। এমনিতেই তার লেট হয়ে গেছে। মোহিত তাকিয়ে আছে অধরার দিকে। মেয়েটাকে তার ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। মাহমুদা বেরিয়ে যায়। মোহিত উঠে অধরার পাশে চেয়ারে বসে। অধরা কাঁচুমাচু হয়ে যায়। ব্যথা কমেছে? শরীর ঠিক আছে? জ্বর আসছিল? অধরার কপালে হাত দিতে যায় মোহিত। অধরা চোখ মুখ কুঁচকে খানিকটা পিছিয়ে যায়। বিরক্ত হয় মোহিত। মিতি ঠোঁট টিপে হাসছে। আরে ইয়ার, জ্বর চেক করতে যাচ্ছিলাম, তোমার গলা টিপতে না। অধরা তাড়াহুড়ো করে হাত ধুয়ে উঠে যায়। আমার খাওয়া শেষ বলেই ব্যাগ নিয়ে ছুটে যায় দরজার দিকে। মিথি এবার শব্দ করে হেসে ওঠে। দা ভাই, আমিও বেরোচ্ছি, চল ড্রপ করে দিয়ে আসি। লাগবে না। তোমায় একটা কথা বলি, অধরার সাথে এরকম করো না। তোমার সাথে ওকে মানাবে না। তাছাড়া জানোই তো ও বড় ভাইয়াকে। বাকিটা শোনে না মোহিত। সে ধমক দিয়ে বলে ভার্সিটিতে যাচ্ছিস যা, এত কথা কিসের? মিথি মুখ বাঁকিয়ে চলে যায়। মোহিত বাঁকা হাসে। অধরা নামটা জোশ, আর তার থেকেও বেশি জোশ মাহিম, আমার ভাইয়া। প্রিয় মানুষটির হাতের মুঠোয় অন্য একটা হাত দেখে থমকে যায় অধরা। পা দুটো থেমে যায় তার। চোখ দুটো টলমল করে ওঠে। ওষ্ঠজোড়া কাঁপছে। তাদের হাসি মুখখানা বড্ড চোখে লাগছে। মেয়েটা শক্ত করে ধরে আছে মাহিমের হাত। খিলখিল করে হাসছে। মাহিমের ঠোঁটোর কোণেও হালকা হাসি ঝুলে আছে। ভার্সিটিতে অধরা পায়ে হেঁটেই যায়। বাড়ি থেকে 10 মিনিট লাগে। ভার্সিটির সামনেই শিশু পার্ক। সেখানে শিশু কম দেখা যায়, কিন্তু কপত কপতির দেখা বেশি মিলে। সেই শিশু পার্কের সামনে মাহিম এবং তার সাথে একটা মেয়ে। চোখে টলমল করা পানিটুকু 2 গাল বেয়ে গড়িয়ে পড়ে। হাতের উল্টো পিঠে মুছে নেয় অধরা। মাথা নিচু করে ফেলে। যেতে হবে তাদের সামনে দিয়ে, তাই ওড়নাটা মাথায় তুলে নেয়। ব্যাগ বুকের মধ্যে নিয়ে তাড়াহুড়ো করে হাঁটতে থাকে, যাতে মাহিম তাকে না দেখতে পায়। মাহিমকে পাশ কাটিয়ে যাওয়ার সময় আচমকা অধরার হাত ধরে ফেলে মাহিম। চমকে ওঠে অধরা। মেয়েটিও ভ্রুকুচকে তাকায়। মাহিম একটানে অধরাকে সামনে দাঁড় করিয়ে হাত ছেড়ে দেয়। একা কেন? আর এত আগে কেন? ক্লাসরুম ঝাড়ি দেওয়ার দায়িত্ব পেয়েছিস? মেয়েটা হেসে ফেলে। লজ্জায় অধরা নিচু মাথা আরও নিচু করে ফেলে। লোকটা সারাক্ষণ তাকে লজ্জা দিতে থাকে। একটু কি ভালো করে কথা বলা যায় না? মেয়েটি হাসি থামিয়ে মাহিমের হাত জড়িয়ে ধরে বলে, কে? মাহিম অধরার নিচু মাথার দিকে তাকিয়ে আনমনে বলে ওঠে, প্রেয়সী। আরেক দফা চমকে ওঠে অধরা। বড় বড় চোখে তাকায় মাহিমের দিকে। মাহিম বিরক্ত হয় নিজের ওপর। মেয়েটি বলে, বুঝলাম না। ওর নাম অধরা, সেটাই বলেছি। না বোঝার কি আছে? আজীব। মেয়েটা চোখে মুখে প্রশ্ন। অধরার মনেও প্রশ্ন জেগেছে। তুমি তো প্রেয়সী বললা। তিশা, ইদানিং কানে বেশি শুনছো তুমি। আর তুই? চল তোকে ক্লাসে দিয়ে আসি। সবগুলো ক্লাসরুম একাই ঝাড়ু দিবি। এটাই তোর পানিশমেন্ট। বলে অধরার হাত ধরে টানতে টানতে চলে যায়। পেছনে রেখে যায় হতদম্ব তিশাকে, যে অঙ্ক মেলাতে ব্যস্ত। অধরার মনে এখন প্রশ্ন নয়, ভয় চেপেছে।
এই যে মাহিম তার হাত ধরে হাঁটছে, এটা যদি মাহমুদা দেখে ফেলে তাহলে তো অধরাকে আর আস্ত রাখবে না। কোমর যেটুকু ভালো আছে সেটুকুও ভেঙে দেবে। শুকনো ঢোক গিলে আশেপাশে দেখে নেয় অধরা। চারপাশে মানুষজন গিজ গিজ করছে। করবে না? শিশু পার্কের পাশেই কোর্ট, দুই পাশে ফুলের দোকান। হাত ছাড়ুন ভাইয়া, কেউ দেখলে কি বলবে? মাহিম দাঁড়িয়ে যায়, শক্ত চোখে তাকায় অধরার দিকে। হাত ছাড়ে না, বরং আরও একটু শক্ত করে ধরে। কথা শিখে গেছিস না? থাপ্পড়ে গাল লাল করে দিব। চুপচাপ হাঁটতে থাক। এরপর আর কিছু বলার থাকে না অধরার। আসলে আমরা সব সময় প্রিয় মানুষদের কাছে দুর্বল। চুপচাপ তাদের কথা মেনে নেওয়া, আত্মসম্মান বিসর্জন দেওয়া না, এটার মধ্যে ভালোবাসা মিশে থাকে। মাহিম হাত ধরে হাঁটাতে অধরার খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। আবার মনের মধ্যে ভয়ও কাজ করছে। ভার্সিটির মাঠে বেশ কিছু ছেলে মেয়ে দেখা যাচ্ছে। এখনও গেট খোলা হয়নি। একটু বেশি আগে এসে পড়েছে অধরা। কি করবে? মোহিতের বিহেভিয়ার তার পছন্দ না। তার থেকে দূরে না আসা পর্যন্ত শান্তি নেই। ভেবেছিল কলেজের মাঠে এসে বসে থাকবে, তবুও মোহিতের নিকনিক সহ্য করবে না। অধরা আরও চোখে তাকাচ্ছে মাহিমের দিকে, আর মিটমিট করে হাসছে। কি সুন্দর লম্বা চওড়া মানুষটা, গম্ভীর মুখে এদিক সেদিক তাকাচ্ছে। সাদা শার্টের হাতা কোণে অবধি গুটিয়ে রেখেছে, যার ফলে ফর্সা হাতের কালো লোমগুলো দৃশ্যমান, কিন্তু সুন্দর লাগছে দেখতে। বড় বড় আঙ্গুলের ভাঁজে অধরার ছোট ছোট আঙ্গুলগুলো। মুহূর্তটা দারুণ। ক্ষণে ক্ষণে শরীরে কাঁটা দিয়ে উঠছে মানুষটার ছোঁয়া পেয়ে। অনুভূতির সাগরে ডুবে মরতে ইচ্ছে হচ্ছে। মাহিম হাত ঘুরি দেখছে আর এদিক ওদিক তাকাচ্ছে। চোখে মুখে বিরক্তি ফুটে উঠেছে। অধরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রিনিয়ে বলেই ফেলে, হাসপাতালে যাবেন না? মাহিম শীতল চোখে তাকায় অধরার দিকে। অধরা তাকিয়েছিল বিধায় দুজনে চোখাচোখি হয়ে যায়। অধরা চোখ নামিয়ে ফেলে। ভয়ঙ্কর লোকটার চোখ দুটো একদম হৃদয় পর্যন্ত ভূমিকম্প তুলে দেওয়ার ক্ষমতা রাখে। আজকে বাসা গিয়ে মাকে বলবি তুই ওই বাড়িতে আর থাকছিস না। অধরার কপালে ভাঁজ পড়ে যায়। কি বলছে লোকটা? ফের তাকায় মাহিমের পানে। মাহিম তাকিয়েই ছিল। তাহলে থাকবো কোথায়? আমি সব ঠিক করে ফেলেছি। তুই আর ওই বাড়িতে থাকছিস না। আর মোহিতকে দেখে কাঁপাকাঁপি করার কি আছে স্টুপিড? কড়া গলায় কথা বলতে পারিস না? নেক্সট টাইম কাঁপতে দেখলে পা ভেঙে ফেলবো তোর। অধরা কি বলবে বুঝতে পারছে না, গাল ফুলিয়ে ফেলে। কোথায় থাকবে সে? একা একা থাকবে কি করে? বাবাকে কি বলবে? অধরাকে চুপ থাকতে দেখে মোহিত আবার বলে ওঠে, কি ওর ছোঁয়াছুঁই ভালো লাগে? এনজয় করিস? অধরা ফোঁস করে শ্বাস টেনে বলে, একা থাকবো কি করে আমি? দিনে না হয় ম্যানেজ করে নিব, কিন্তু রাতে? এটাই ভাবছিলাম, রাতে আমি থাকবো না তোর সাথে। অধরা আর কিছু বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আর কি বলার আছে? লোকটা খেপেছে আজকে, সোজা কথা বলবেই না। মাহিমের ফোন বেজে ওঠে। সে অধরার হাত ছেড়ে দিয়ে পকেট থেকে ফোন বের করে। ফোনের স্ক্রিনে এক পলক তাকিয়ে, আসছি আমি, মনে রাখিস বলেই মাহিম অধরার মাথার ঘোমটা আরও একটু টেনে দিয়ে ফোন রিসিভ করতে করতে চলে যায়। অধরা তাকিয়েই থাকে। লোকটা মনে মনে কী প্ল্যানিং করেছে। মোহিত আর মিথি পাশাপাশি হাঁটছে। মোহিতের বাইকের তেল শেষ। মিথি বেশ বিরক্ত। পায়ে হেঁটে কলেজে সে খুব কমই যায়, তার হাঁটতেই ভালো লাগে না। মোহিত শান্তভাবে হাঁটতেই পারে না। এই গাছের পাতা ছিঁড়ছে, ওই গাছের ফল ছিঁড়ছে, গাড়িতে সেটা ছুঁড়ে দিচ্ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। মিথি দীর্ঘ শ্বাস ফেলে। তার দাভাই একটা বাদর, এটা সে মানে। আচ্ছা বনু, একটা কথা বলতো, ভাইয়া কেন অধরাকে মারতে বলল? ভাইয়া কেন মারতে বলবে? আম্মুর গ্লাস ভেঙেছে তাই মেরেছে আম্মু। এসব ভাইয়া জানেও না। মোহিত দাঁড়িয়ে যায়। তার মা যে তাকে বলল অধরা মাহিমের রুমে ঢুকেছিল, মাহিমকে টাচ করতে যাচ্ছিল, সেই জন্য মারতে বলেছে। তার মা তাকে মিথ্যে বলল? মিথি, এটা সত্যি? দা ভাই, আমি কখনোই মিথ্যে বলি না, এটা তুমিও জানো। চোয়াল শক্ত করে ফেলে মোহিত, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। আমার সাথে চল, আম্মুর কাছে যাব। মিথির হাত ধরে বলে মোহিত। মিথি অবাক হয়ে তাকায়। কিন্তু কেন? আমাকে মিথ্যে বলার শাস্তি তাকে পেতেই হবে। মিথি শুকনো ঢোক গিলে। এখন একমাত্র মাহিমই পারবে তার মাকে বাঁচাতে। তার দাভাই একটা সাইকো, একবার রেগে গেলে সেই রাগ সহজে পড়ে না। মাহমুদা ক্লাস নিচ্ছিল। ভরা ক্লাসরুমে হুড়মুড়িয়ে ঢুকে যায় মোহিত। মায়ের হাত থেকে ইতিহাস বইটা কেড়ে নেয়, সেটা ছুঁড়ে মারে বাইরে। বই একদম কলেজের মাঠে এসে পড়ে। মাহমুদা আতঙ্কে ওঠে। ক্লাস ভর্তি ছেলে মেয়ে দাঁড়িয়ে যায়। সবাই ভয় পেয়ে গেছে। মোহিতকে চেনে সবাই, বলা বাহুল্য অনেক মেয়েদের ক্রাশ সে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, জিম করা বডি,
সারাক্ষণ হাতাকাটা টি শার্ট পরে বা শার্টের বোতাম খোলা থাকাতে 2 হাতের পেশি ফুলে থাকে, যা মেয়েদের আকর্ষণ করে। লম্বা সিল্কির চুলগুলো পেছনে ঠেলতে থাকে। সেই ক্রাশের এই রূপ আগে জানা ছিল না। রাগে রীতিমতো কাঁপছে সে, চোয়াল শক্ত, কপাল থেকে ঘাম ঝরছে। মাহমুদা শুকনো ঢোক গিলে বলে, মোহিত, সিনক্রেট করছো কেন? এটা আমার কাজের জায়গা। মোহিত মাহমুদার সামনের ডাস্টার তুলে নেয়, তা বোর্ডে ছুঁড়ে মারে। বিকট শব্দ হয়। মাহমুদা ভয়ে কাঁপছে, বাকিরাও তাই। লজ্জায় মাথা নুয়ে ফেলছে। অন্য ক্লাসের স্টুডেন্টরা, টিচাররা দরজার সামনে দাঁড়িয়ে আছে, এদের কার্যকলাপ দেখছে। মোহিত চিৎকার করে বলে ওঠে, আমাকে মিথ্যে কেন বললে? সাহস হলো কী করে অধরাকে মারার? মাহমুদা শাড়ির আঁচল টেনে থেমে থেমে বলতে যায়, আমার কথা। মোহিত মাহমুদাকে বলতে না দিয়ে তার দিকে তেড়ে যেতেই মাহিম মোহিতের হাত ধরে ফেলে। মিথি মাহিমকে কল করেছিল এবং ঝড়ের গতিতে সে চলে এসেছে। মিথি দরজার সামনে দাঁড়িয়ে কাঁপছে। কাঁদতে কাঁদতে তার হেঁচকে উঠে গেছে। মাহমুদা এবার শব্দ করে কেঁদে ফেলে। মাহিমকে দেখে এসে সাহস পেয়েছে। এতগুলো স্টুডেন্টদের সামনে অপমান। মোহিত তাকায় মাহিমের দিকে, চোখ দিয়ে আগুন ঝরছে তার। স্টুডেন্টরা মাহিমকেও চেনে। নিঃসন্দেহে মাহিমের থেকে মোহিত অনেক বেশি সুন্দর। 2 ভাই কোথাও গেলে সবার নজর মোহিতের দিকেই থাকবে। মাহিমকে কেমন আনস্মার্ট লাগে, গম্ভীর সে। ব্রো, ছেড়ে দাও আমায়, উনি মিথ্যে বলেছে। বলে কি না, অধরা তোমাকে টাচ, বাকিটা বলার আগেই মাহিম শক্ত গলায় বলে, এটা ক্লাসরুম। মাম্মা ক্লাস নিচ্ছে, বাসায় চল। মোহিত এবার তাকায় সবার দিকে। ইসরে, এখানে সিনক্রেট করে ফেললো। মাহিম মোহিতের হাত ছেড়ে মাহমুদার কাছে যায়। মায়ের 2 গালে হাত দিয়ে চোখের পানি মুছে দেয়। ডোন্ট ক্রাই মাম্মা, তোমার ছেলে পাগল হয়ে গেছে। মাহমুদা ছেলেকে জড়িয়ে ধরে। মাহিম মায়ের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করে। মিথি বইটা কুড়িয়ে এনে মায়ের হাতে দেয়। ডাস্টার খুঁজে রাখে টেবিলে। মাহিম মায়ের গলা জড়িয়ে স্টুডেন্টের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, সরি গাইস, আমার ভাইয়ের মাথায় প্রবলেম, সরি ফর দ্যাট। আজকে মাম্মা ক্লাস নিতে পারবে না, ভালো থেকো সবাই। বলে সে মাহমুদার হাত ধরে ক্লাসরুম থেকে বের হয়। দরজার সামনে দাঁড়ানো প্রিন্সিপাল স্যারকে বলে মাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। মোহিত চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে ওদের পেছনে যায়। অধরার কানে পৌঁছে গেছে কথাটা। সে ভয়ে কাঁপছে। আজকেও তাকে মায়ের খেতে হবে। জীবনটা এমন কেন? এত অশান্তিতে বাঁচা যায়? সে ভার্সিটি থেকে বাড়ি ফিরেছে কিছুক্ষণ আগে। তখনই মোহিত আর মাহিমের কথা শুনে ফেলে। মাহমুদা চেয়ারে বসে আছে কপালে হাত দিয়ে। মিথি মায়ের পাশে দাঁড়িয়ে আছে। অধরা নিজের রুম থেকে উকি দিয়ে দেখছে। বের হওয়ার সাহস নেই তার। মোহিতের প্রতি বিরক্ত সে। কেন এমন করলো? শান্তিতে থাকতে দিবে না নাকি? মাহিম মাহমুদার সামনে এসে দাঁড়ায় এবং বলে, অধরাকে নিয়ে এত প্রবলেম হচ্ছে, আমি অধরাকে দাদু বাড়িতে রেখে আসব। মাহমুদা তাকায় ছেলের দিকে। বেশ কয়েক বছর হলো সে শ্বশুর বাড়ি ছেড়েছে। ছেলে মেয়েদেরও ওই বাড়িতে যেতে দেয় না। অধরার মা চলে যাওয়ার পরে দাদি মমতা অধরাকে দেখতে পারত না, তাই আরিফ মেয়েকে মাহমুদার কাছে দিয়েছে, যাতে একটু ভালো থাকতে পারে। মোহিত এগিয়ে এসে বলে, এখানেই থাকবে ও। মাহিম চোখ মুখ শক্ত করে বলে, থাকবে না এখানে। রোজ রোজ ঝামেলা আমি মেনে নিব না। শান্তি চাই আমার। ওই বাড়ি থেকে অধরা ভার্সিটিতে আসবে কি করে? আমি কোলে করে আনব। মোহিত ভ্রুকুচকে তাকায়। অধরার হেঁচকে উঠে যায়। মাহমুদা শক্ত চোখে তাকায়। আসলে মাহিম এটা বলতে চায়নি, মুখ ফুসকে বেরিয়ে গেছে। মাহমুদা বলে, হ্যাঁ, ওই মেয়েকে ছুঁড়ে ফেলে দিয়ে আয়, আমি আর সহ্য করতে পারছি না। মাহিম বাঁকা হাসে। মোহিত দাঁত কটমট করে মায়ের দিকে এগিয়ে যায়। কেন সহ্য করতে পারবে না? মাথায় বসে আছে ও তোমার? মাহিম আর এদিকে নজর দেয় না। সে চলে যায় অধরার রুমে। অধরা খাটের উপর বসে আছে। মাহিম ঢুকে অধরার পাশে বসে বলে, জলদি লাগেজ গুছিয়ে নে। অধরা তাকায় মাহিমের দিকে। মাহিম কেন তাকে দূরে সরিয়ে দিচ্ছে? অধরা যে তাকে না দেখে থাকতে পারে না, এত বড় শাস্তি কেন দিচ্ছে? অধরার চোখে পানি চলে আসে। আমার কাছাকাছি রাখা যেত না ডাক্তার সাহেব? মাহিম তাকায় অধরার দিকে। অধরার কোমরে হাত রেখে তাকে একটানে কাছাকাছি নিয়ে আসে। অধরার চোখ বড় বড় করে তাকায় মাহিমের দিকে। হার্টবিট দ্রুত লাফাচ্ছে তার। নিঃশ্বাস আটকে আসছে। লোকটা শার্টের কড়া পারফিউমের ঘ্রাণ নাকে লাগছে। তার নিঃশ্বাস অধরার চোখে মুখে পড়ছে। এতটা কাছাকাছি। অধরা জোরে জোরে মাথা নাড়ায়। 2 হাতে মাহিমকে দূরে ঠেলে দেয়। মাহিম অধরার মুখে ফু দিয়ে ছেড়ে দেয়। অধরা বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে থাকে। এটা কি ছিল?
কেমন অনুভূতি? কি নাম এই অনুভূতির? রিল্যাক্স, কিচ্ছু হয়নি, তুই আমার কথা শোন। অধরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আরও চোখে তাকায় মাহিমের দিকে। তখনই মুহিত চলে আসে। দুজনের মাঝখানে থপ করে বসে পড়ে। মাহিম বিরক্ত হয়। অধরা উঠে যায়। আলমারির ওপর থেকে লাগেজ নামাতে থাকে। মোহিত অধরার দিকে তাকিয়ে বলে, থেকে যাও না অধরা, তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? অধরা চোখ মুখ কুঁচকে ফেলে। মাহিম দাঁতে দাঁত চেপে বলে, এমনভাবে বলছিস যেন সারাক্ষণ অধরা তোর সাথে চিপকে থাকে। ডাক্তারের কাজ পেশেন্ট দেখা, এখানে কি তোমার ভাইয়া? বুড়ো হয়ে গেছো, চুল সাদা হয়ে গেছে তোমার, বিয়ে শাদি করো, আমার রাস্তা ক্লিয়ার করে দাও। মাহিম দাঁড়িয়ে যায়। ভাই হলে কি হবে? এই ছেলেটাকে সে দেখতে পারে না, ভালোই লাগে না। যাচ্ছ ভাইয়া? ঠিক আছে যাও, আমি অধরার সাথে রিল্যাক্সে একটু কথা বলি। মাহিম মোহিতের কলার টেনে দাঁড় করায়, তারপর টানতে টানতে নিয়ে যায়। মোহিত এটা ওটা বলতে থাকে, কিন্তু মাহিম শোনে না। অধরা দীর্ঘ শ্বাস ফেলে। মোহিত, ভাইয়া কেন বুঝতে পারো না? আমি মাহিম ভাইয়াকে ভালোবাসি। কেন এমন করে? আমার ভালো লাগে না। অধরা লাগেজ টেনে বিছানা নামাতেই দেখতে পায় একটা চিরকুট হলুদ কাগজের। কপালে ভাঁজ পড়ে অধরার। চিরকুটটা হাতে নেয়। ভাঁজ খুলতে চোখে জল জল করে ওঠে কিছু লাইন। ভাইয়া, তোমার সাথে মজা রটাচ্ছে। সে অলরেডি ম্যারিড। তোমার ইমোশন নিয়ে খেলছে সে। ভালোবাসা বুঝতে শেখো প্রেয়সী। কেউ একজন তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে। তোমার জন্য হাজারটা মেয়েকে ইগনোর করছে। তার দিকে তাকাও একটু। হয়ে যাও না পাগলটার প্রেয়সী। চিরকুটটা পড়ে অধরা ধপ করে বসে পড়ে। অধরা হিসেব মেলাতে ব্যস্ত। এই হাতের লেখা মোহিতের না। এত সুন্দর করে মোহিত লিখতেই পারে না। সব থেকে বাজে লেখা তার। আর তার থেকেও বড় কথা, মোহিত বাংলা লিখতে পারে না ভালো করে। হাজারটা বানান ভুল হয় তার। তার প্রমাণ অধরা নিজে। একবার অধরার নাম লিখতে গিয়েছিল, নামটাও ঠিকঠাকভাবে লিখতে পারেনি। তাহলে এত বড় চিঠি কি করে লিখবে? এটা মোহিত লিখেই নি। তাহলে আসলো কোথা থেকে? আগে থেকে কি ছিল এখানে, নাকি? অধরা ভাবতে পারছে না কি হচ্ছে এসব। মাহিম কিছুতেই বিবাহিত হতে পারে না। একটা মানুষ বিয়ে করে লুকিয়ে রাখবে কিভাবে? এটা হতেই পারে না। অধরাকে বোকা বানাতে চাচ্ছে কেউ, কিন্তু অধরা বোকা না। সে এই চিঠির রহস্য বের করেই ছাড়বে। চোখের পানি মুছে অধরা জামা কাপড় গোছানোতে মন দেয়। মিথি আসে অধরা রুমে। একপাশে দাঁড়িয়ে থাকে। তাদের সম্পর্ক অত ভালো না। দুজন আড্ডা দিতে পারে না এবং একসাথে কলেজেও যেতে পারে না। মাহমুদার কড়া অর্ডার, অধরার সাথে মেশা যাবে না, মিশলে মায়ের দিবে। তাই আর মিথি এগিয়ে আসে না। তবে লুকিয়ে লুকিয়ে কথা বলে একটু আটটু। অধরা মিথির দিকে চোখ পড়তে মুচকি হাসে। ভালো থেকো, মায়ের কথা শুনে চলো কেমন? মিথি করুণ সুরে বলে, বাবাকে দেখতে ইচ্ছে করে খুব। তোমার সাথে যদি যেতে পারতাম। ঠিক আছে, মন খারাপ করো না। মিথি মাথা নাড়ায়। অধরা লাগেজ টেনে মিথির মাথায় হাত বুলিয়ে বেরিয়ে যায় রুম থেকে। প্রথমেই নজর পড়ে মোহিতের দিকে। সে কানে হেডফোন গুঁজে গান শুনছে আর মাঝে মধ্যে গানের তালে নাচছে। মোহিত ফোন দেখছে বসে বসে। মাহমুদা আশেপাশে নেই, হয়তো রুমে চলে গেছে। অধরা মাহিমের পাশে গিয়ে দাঁড়ায়। মাহিম ঘাড় উঁচু করে অধরার দিকে তাকায়। রেডি? মাহিম ফোন বন্ধ করে উঠে দাঁড়ায়। পকেটে ফোন ঢুকিয়ে হাঁটতে থাকে। অধরা মোহিতের দিকে আরেক পলক তাকায়। সে এখনও নাচের তালে আছে। অধরা দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে শুরু করে। মোহিত পেছন থেকে চিৎকার করে বলে ওঠে, কল করব আমি, মাঝে মধ্যে দেখেও আসবো গিয়ে, বুঝছো অধরা? চৌকাঠ পেরিয়েছে মোহিত। সে দাঁড়িয়ে যায়। অধরাও দাঁড়িয়ে যায়, কিন্তু পেছন ঘুরে তাকায় না। মাহিম পেছন ঘুরে তাকায়। অধরা বড় বড় পা ফেলে মাহিম অবধি চলে যায়। মাহিম দাঁতে দাঁত চেপে বলে, নতুন সিম দিব তোকে, এই সিম যেন অন্যা দেখি। অধরা মাথা নাড়ায়। মাহিম অধরার হাত ধরে হাঁটতে থাকে। রাস্তায় আগে থেকে রিক্সা দাঁড়িয়েছিল। প্রথমে লাগেজ তোলে মাহিম, তারপর নিজে বসে পড়ে এবং অধরার হাত ধরে তাকে উঠতে সাহায্য করে। পরন্ত বিকেল, ফুরফুরে হাওয়া বইছে। বর্ষার মৌসুম। রিক্সা শহর পেরিয়ে গ্রামে ঢুকছে। দুই ধার পানিতে টলমল করছে। রাস্তা ছুঁই ছুঁই পানি। মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে। সে রাস্তা দিয়ে যাচ্ছে অধরাদের রিক্সা। অধরা চারিপাশে সৌন্দর্য উপভোগ না করে মাহিমকে দেখছে। লোকটাকে এত ভালো লাগে কেন তার? এই যে ইচ্ছে করছে লোকটার হাত জোড়া শক্ত করে ধরে কাঁধে মাথা রাখতে, কিন্তু সাহসে কুলোচ্ছে না। এমনটা করলে ধমক দিবে নিশ্চিত। আবার সেই চিরকুটের লেখাগুলো চোখের সামনে ভাসছে। মাহিমের থেকে জেনে মনটাকে শান্ত করবে কি? অবশ্যই জিজ্ঞেস করা উচিত। এত বড় সাহস তার!
অধরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি একটা চিরকুট পেয়েছি, তাতে লেখা ছিল আপনি নাকি ম্যারিড। মাহিম তাকায় না অধরার দিকে। নিজের পুরুষালী হাত দ্বারা অধরার ছোট্ট হাত জোড়া মুঠো করে ধরে। নদীর স্বচ্ছ পানির দিকে তাকিয়ে জবাব দেয়, তুই ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো নারীর অস্তিত্ব নেই। অধরা চমকে ওঠে। সে কি ঠিক শুনল? মাহিমের দিকে আরও একটু চেপে বসে, কানটা এগিয়ে দেয় মাহিমের দিকে। আবারও শুনতে চায় সে এই কথাগুলো। মনের মধ্যে উত্তেজনা চলছে তার। ফাপড় লাগছে, গলাটা শুকিয়ে আসছে, শরীর ঘেমে গেছে, অনুভূতির জোয়ারে ভাসছে সে। মাহিম প্রকুচকে তাকায় অধরার দিকে, কারণ তার ঠোঁট ছুঁই হয়ে গেছে তার কানে। মাহিম অন্য হাত দিয়ে অধরার কান টেনে ধরে। ব্যাস, অনুভূতির জোয়ার থেকে বেরিয়ে ব্যথার জোয়ারে ভাসতে থাকে অধরা। কি? অধরা ব্যথিত সুরে বলে, কিছু না, ছাড়ুন। মাহিম ছেড়ে দেয়। অধরা খানিকটা সরে বসে। মাহিমের হাতের মুঠো থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তবে অধরা এটা কনফার্ম হয়ে গেছে মাহিম তার প্রতি দুর্বল। এই ভেবেই ঠোঁট জুড়ে প্রশস্ত হাসি ফুটে ওঠে তার। মাহিম ভাইয়া, আমরা রিলেশনশিপে যাই আজকে। আপনি আমায় ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি। মাহিম কথা বলে না। সে প্রকৃতি দেখতে ব্যস্ত। অধরার কথার জবাব দেওয়ার থেকে প্রকৃতি দেখা বেশি জরুরি যেন। অধরা বিরক্ত হয়। লোকটা পাষাণ, সাথে গম্ভীর, একটু বেশিই গম্ভীর। এত গম্ভীর হয়ে থাকার কি আছে বোঝে না অধরা। দ্বিতীয়বার অধরা নিজ থেকে কথা বলে না। তার আত্মসম্মান প্রখর। সেও প্রকৃতি দেখতে থাকে। বেশ খানিকক্ষণ পরে মাহিম বলে ওঠে, অধরা, ক্লাস করা কঠিন হয়ে যাবে তাই না? কয়েকটা মাস একটু কষ্টকর, তারপর সবটা ঠিক করে দেব। এবার অধরা কথা বলে না। কেন বলবে? একটু আগে অধরা বলেছিল, উনি তো জবাব দিল না। এখন অধরাও দেবে না। হয়ে গেল কাটাকাটি। আহমেদ শরীফ বাবা মায়ের বড় ছেলে। ক্লাস 7 পর্যন্ত টেনে টুনে পড়ালেখা করেছে। এলাকার বাজারে কাপড়ের দোকান করে। 3 ভাই আর 1 বোন তারা। তার বয়স যখন 14 বছর, তখন তার বাবা ট্রাক অ্যাক্সিডেন্টে একটা পা হারায়। সংসারের হাল ধরতে হয় শরীফকে। ছোট 2 ভাই বোনের পড়ালেখা, বাবার চিকিৎসা, সব কিছুই তার দায়িত্ব। ছোট বয়সে সংসারের হাল ধরে বেশ হিমশিম খেয়ে যায় শরীফ। বাবার প্রচুর জমি জমা ছিল, কিন্তু সে চাষাবাদ করতে জানত না। শেষে বাবার সাথে পরামর্শ করে কিছু জমি বিক্রি করে এলাকার বাজারে 2টো কাপড়ের দোকান দেয়, আর বাকি জমিগুলো বছর চুক্তিতে বিক্রি করে। এভাবে সংসার চলতে থাকে তাদের। ছোট ভাই দুটোকে বিয়ে পাশ করিয়েছে। বোনটাকে ইন্টার পাস করার পরে নিজের চাচাতো ভাইয়ের সাথেই বিয়ে দিয়েছে। অশিক্ষিত রয়ে গেছেন কেবল তিনি। তারপর বাবা মায়ের পছন্দে বিয়ে করে এইচএসসি পরীক্ষার্থী মাহমুদাকে। বাবা মা দুজনেই বলেছিল বউকে আর পড়ানোর দরকার নেই। শরীফ শুনে না। বড় ছেলে মাহিম দুনিয়াতে আসার পরে বউকে অনার্সে ভর্তি করিয়ে দেয়। ভালোবাসার কমতি ছিল না তাদের সংসারে। এলাকায় শরীফের ভালো একটা নাম ডাক তৈরি হয়ে যায়। ছোট ভাই আরিফ তার পছন্দ মতো বিয়ে করে। রাকিব বিদেশে চলে যায়। তখন মাহিমের বয়স 4 বছর আর মুহিতের 2 বছর। আরিফের বউ রুজিনা ভীষণ আদর করত তার 2 ছেলেকে। আরিফ ঢাকায় নামকরা একটা কোম্পানিতে চাকরি পায়, বেতনও অনেক। ততদিনে মাহমুদা অনার্স পাশ করেছে। 2 বছর ঘুরতেই রোজিনা সুখবর দেয় সবাইকে, সে মা হতে চলেছে। বাড়িটা খুশিতে ভরে ওঠে। বছর ঘুরতেই কোলজুড়ে আসে অধরা। বাড়ি সবার চোখের মনীষী। অধরা দুনিয়াতে আসার কয়েকদিন পরেই মাহমুদা 3য়-বার প্রেগনেন্ট হয়। অধরার 9 মাস বয়সে জন্ম হয় মিথির। রাকিব বাড়িতে ফিরে, তাকেও বিয়ে করানো হয়। এই সুখের সংসারে আগুন লাগে তখন, যখন মাহমুদা কলেজে চাকরি পায়। রোজিনাও কেমন বদলে যেতে থাকে। পাশের বাড়ির একটা ছেলের সাথে তার মেলামেশা বেড়েছে। সবাই বুঝতে পারত, কিন্তু কিছু বলতো না। এই না বলাটাই কাল হয়ে দাঁড়ায়। আজকে তাদের সুখের সংসারটা ভেঙে গেছে। স্ত্রী সন্তান থাকতেও শরীফ একা, নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে। আরিফ ঢাকা শহরে একা একা দুমড়ে মরছে। বাবা মায়ের দেখাশোনার জন্য বোন আর বোনের ছেলে মেয়েদের নিজের বাড়িতে এনে রেখেছে শরীফ। ছোট ভাইয়ের বউটা একা দায়িত্ব নিতে পারে না, তার বয়স অল্প। তার কাপড়ের ব্যবসায় আজকে শুধু তার এলাকা না, আরও 10টা এলাকায় তার সুনাম ছড়িয়েছে। 2 ভাই মিলে ব্যবসাটাকে বড় করে তোলে। বাড়ির সামনে রিক্সা থামে। অটোতে আসলে আরও আগে আসা যেত, কিন্তু মাহিম ইচ্ছে করে রিক্সা নিয়েছে অধরার সাথে একটু বেশি সময় কাটানোর জন্য। অধরা নিজের বাড়িটার দিকে তাকিয়ে রিক্সা থেকে নামে। মাহিম ভাড়া মিটিয়ে লাগেজ হাতে নিয়ে ভেতরে ঢুকে যায়। অধরা উকি দেয় পাশের বাড়িতে, সেখানে তার মা থাকে। শুনেছি এখন রাস্তা পরিষ্কার করার কাজ করে সে। যে ছেলেটার হাত ধরে পালিয়েছিল, সে ছেলেটার বাড়ির অবস্থা খুব খারাপ।
রিক্সা চালায় সে। অধরা উকি দিতেই দেখতে পায় রোজিনা কাপড় ধুচ্ছে। বুকটা কেঁপে ওঠে তার, কেমন শুকিয়ে গেছে। রোদে পোড়া শরীর তার, বয়সের ছাপও পড়েছে চেহারায়। আর ওই লোকটা উঠোনে বসে গামলায় করে ভাত খাচ্ছে। অধরার চোখ ভিজে ওঠে। এই জন্যই সে দাঁত কামড়ে পড়েছিল কাকিমার বাড়িতে। সে মারধর করলেও এরকম যন্ত্রণা পোহাতে হতো না। মানসিক শান্তি ছিল সেখানে। মাহিম গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। পেছন ঘুরে তাকায় অধরার দিকে। অধরাকে ওই বাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে ধমক দিয়ে বলে ওঠে, ওই দিকে কি? অধরা দৃষ্টি ফিরিয়ে নেয়। এক দৌড়ে মাহিমের কাছে চলে যায়। একটু হাসার চেষ্টা করে পা মেলাতে থাকে মাহিমের সাথে। যে জিনিসটা আমাদের কষ্ট দেয়, আমাদের উচিত সে জিনিসটা ঘৃণা করা। তার সাথে সম্পর্ক শেষ। তুই কেন উকি দিয়ে তাকে দেখবি? কে এসে? ভেবে নে তোর মা মারা গেছে। নেক্সট টাইম যেন এমন না দেখি। অধরা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। বেশ বড় বাড়ি বানিয়েছে শরীফ। 2 তলা সাদা রং করা বাড়িটা। এই এলাকায় এই একটা মাত্র বিল্ডিং করা বাড়ি। বাড়ির চারপাশে উঁচু দেয়াল। বেশ অনেকখানি জায়গা নিয়ে বাড়িটা তৈরি। চারপাশে বিভিন্ন ফুলের বাগান। এই বাড়িটা তৈরি হয়েছে আরও 4 বছর আগে। মাহমুদা ছেলে মেয়ে নিয়ে বাড়ি ছাড়ার পরেই গড়েছে বাড়িটা। প্রাণপ্রিয় স্ত্রীর পছন্দ মতো বানিয়েছে বাড়ি। কিন্তু আফসোস তাকে দেখাতে পারল না। মেন দরজার সামনে দাঁড়িয়েছিল শরীফ। আজকে তার ছেলে আসবে অধরাকে নিয়ে, এটা তিনি জানতেন। মূলত প্ল্যানিংটা তারই। 2 বাবা ছেলে মিলে বিশাল বড় এক ছক এঁকেছে। অধরা চাচাকে দেখে মুচকি হাসে। এক দৌড়ে গিয়ে চাচার সামনে দাঁড়ায়। শরীফ মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে দেয়। কেমন আছে আমার বড় মা? ভালো চাচু, তুমি? আমিও ভালো। অধরা পাশ কাটিয়ে ভেতরে ঢুকে। তার দাদি দাঁড়িয়ে আছে। দাদি তাকে দেখতে পারে না। মা চলে যাওয়ার পর থেকেই সে অধরাকে তাচ্ছিল্য করে। ফুপি রান্নাঘরে ছিল। সে খুন্তি হাতে বেরিয়ে আসে। অধরা হেসে ফুপিকে জড়িয়ে ধরে। মাহিম অধরাকে নিয়েই চলে যেতে চাইছিল, কিন্তু শরীফ আটকে দেয়। আজকের দিনটা এই বাড়িতে থেকে যাওয়ার আবদার করে। বাবার আবদার ফেলতে পারে না মাহিম, থেকে যায়। শিলার 2 মেয়ে 1 ছেলে। ছেলেটা মোহিতের সমবয়সী, আর মেয়ে দুটো টুইন, সবে 7 বছর। তিন্নি আর তুষি। মূলত এরা এই বাড়িটাকে মাতিয়ে রাখে। শিলার বর শরীফের সাথে দোকানে সাহায্য করে। দাদিমা মাহিমকে ইচ্ছে মতো আদর করে। এতে অধরার মন খারাপ হয়। তাকে কেন আদর করে না? মণি অধরার মাথায় হাত রাখে। কী রে, মন খারাপ কেন? অধরা ছোটো মার দিকে তাকিয়ে মুচকি হাসে। মানুষটার বেবি হয় না। বিয়ের এত বছর পরেও সে নিঃসন্তান। একটা বাচ্চা দত্তক আনবে ভাবছে এখন। খিদে পেয়েছে? মণি এদিক ওদিক তাকিয়ে সবার পজিশন বুঝে নেয়। আপাতত এদিকে কারো মন নেই। সে ফিসফিস করে অধরাকে জিজ্ঞেস করে, তোকে নাকি বড়ভাবে মারধর করতো? অধরা মাথা নিচু করে ফেলে। বড় মাকে সে ভালোবাসে, তার নামে বদনাম করতে পারবে না। সে হাসার চেষ্টা করে বলে, ভুল করলে ধমক দিত, যেমনটা মিথিকে দেয়। মনে বুঝে যায় অধরা বলবে না। তিনি এমনটাই আশা করেছিল। অধরার মতো একটা মেয়ে কখনো কারো গীবত গাইতে পারে না। চল, খেতে দিচ্ছি। অধরার হাত ধরে নিয়ে যায় মণি। মাহিম ততক্ষণে ফ্রেশ হয়ে এসেছে। আজকে বাবার সাথে বসে খাবে। মাহিমের দাদা মোতালেবও এসেছে লাঠি ভর দিয়ে। সবাই মিলে বসেছে খেতে। মাহিমের পাশে অধরা, আর মুখোমুখি শরীফ। শরীফের পাশে আসিফ, শিলার ছেলে, আর মোতালেব বসেছে মাহিমের আরেক পাশে। গিন্নি, আমার সাথে দেখা করতে গেলে না যে? বড় দাদুকে ভালো লাগছে না, অভিমানে সুরে বলে মোতালেব। অধরা মিষ্টি হেসে বলে, ভেবেছিলাম খাওয়া দাওয়া সেরে যাব, অনেকক্ষণ আড্ডা দিব। শরীফ আফসোসে সুরে বলে, এখন যদি মোহিত থাক। তার পুরো কথা শেষ হওয়ার আগেই মোহিত এক দৌড়ে এসে অধরার আরেক পাশে বসে পড়ে। চমকে ওঠে সবাই। মনির হাত থেকে তরকারির বাটি পড়ে যায়। মাহিম চোয়াল শক্ত করে ফেলে। মোহিত হাঁপাতে হাঁপাতে বলে, পাপা, চলে এসেছি। আই নো দ্যাট তুমি মিস করেছিলে আমায়। দাদুও মিস করছিল। ছোটো মামা, ফুপি, দাদিমা, আসিফ আর অধরাও মিস করছিল আমায়। শরীফ হেসে ফেলে। মোতালেবও হাসে। মনে ভ্রুকুচকে তাকিয়ে থাকে। ছেলেটা বড় হয়েছে, কিন্তু বাদরামি কমেনি। অধরা মাহিমের দিকে অসহায় চোখে তাকায়। মোহিত বলে, অধরা, আমি এখানে। ভাইয়াকে আমি ভেবেছিলে, তাই না? অধরা শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলে। মাহিম উঠে দাঁড়ায়। কি হলো ব্রো, তেলাপোকা দেখেছ? মোহিতের কথায় আবার বসে পড়ে মাহিম। বাবা দাদা তার মুখের দিকে তাকিয়ে আছে। এখানে সিনক্রেট করা যাবে না। মণি মোহিতের পিঠে ছোট করে থাপ্পড় দিয়ে বলে, বাদর ছেলে,
তোর জন্য তরকারি পড়ে গেল। মোহিত মনির গাল টেনে দেয়। উফ, ছোট মাম্মা, দিন দিন বয়স কমছে তোমার। রূপের রহস্য কি? অধরাকেও একটু বলিও, বেচারা অল্পতেই বুড়ি হয়ে যাচ্ছে। অধরা পানি খেতে যাচ্ছিল, মোহিতের কথায় বেশম খায়। মণি মোহিতের কান টেনে অধরার মাথায় হাত বোলাতে থাকে। আলতাপ, আসিফ আর শরীফ হেসে ফেলে। শিলা ডালের বাটি টেবিলে রেখে হেসে বলে, আমাদের মোহিত আর বড় হলো না। মোহিত বলে ওঠে, কী যে বলো ফুপি, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে আর তুমি বলছো বড় হলাম না। ঠিক সময়ে বিয়ে করলে। বাকিটা বলার আগেই মাহিম ধমকে ওঠে, স্টপ ইট ইডিয়েট, তোর বকবকানির জন্য খেতে অসুবিধা হচ্ছে। ধমক খেয়ে মোহিত ভেঙচি কাটে। মণি তাকে খাবার বেড়ে দিতে থাকে। খাবার টেবিলে এখন পিনপিন নীরবতা, কারো মুখে কোনো কথা নেই, সবাই সবার মতো খেয়ে যাচ্ছে। মোহিত চামচ দিয়ে খাচ্ছে। তার এই একটা স্বভাব, চামচ ছাড়া খেতে পারে না, অবশ্য খাওয়ার চেষ্টাও করে না। মাহিম হাত দিয়ে খাচ্ছে, সেও চামচ দিয়ে খায়, তবে সেটা হাসপাতালের বা কলিগদের সামনে। বাবা দাদা হাত দিয়ে খাচ্ছে, সেখানে নিজে চামচ দিয়ে খেলে কেমন দেখায়। সবার আগে খাওয়া শেষ হয় অধরার। সে হাত ধুয়ে চলে যায় তার রুমে। অধরার জন্য একটা রুম আগে থেকেই ছিল, সেই রুমে কেউ থাকে না। মাঝে মধ্যে মনে পরিষ্কার করে রাখত, আজকেও পরিষ্কার করেছে তিনি। অধরা এসেই বিছানায় গায়ে লিয়ে দেয়। বই খাতাগুলো লাগেজ থেকে বের করা হয়নি, এখন বের করতে ইচ্ছেও করছে না। তবে অধরা জানে একটু পরে মাহিম ঠিক লাগেজ টেনে নিয়ে আসবে তার রুমে। একে একে বইগুলো সাজিয়ে দেবে তার টেবিলে। হাসি ফুটে ওঠে অধরা ঠোঁটের কোণে। মানুষটার প্রতি ভালোবাসা দিনকে দিন বেড়েই চলেছে। এই ভালোবাসা কখনোই শেষ হওয়ার নয়। এই মানুষটাকে অধরার চাই, খুব করে চাই তাকে। তার সাথে সুন্দর একটা সংসার বাঁধতে চায় সে। ছোট একটা স্বপ্নের ঘর সাজাতে চায়। সেখানে কোনো দুঃখ থাকবে না, থাকবে শুধু সুখ আর সুখ। এসব ভাবতে ভাবতে অধরার চোখ লেগে আসে। তখনই মাহিম লাগেজ নিয়ে অধরার রুমে ঢুকে। খানিকটা শব্দ করে দরজা খোলাতে অধরার ঘুম ছুটে যায়। সে এক লাফে উঠে বসে। মাহিম এক পলক অধরার দিকে তাকিয়ে লাগেজ টেনে পড়ার টেবিলের সামনে নেয়। একে একে বইগুলো সাজিয়ে রাখতে থাকে। অধরা গালে হাত দিয়ে দেখছে তাকে। কড়া কথা বলতে শিখবি কবে? অধরা নড়ে চড়ে বসে মাহিমের শক্ত গলার কথা শুনে। মোহিতকে থামাচ্ছিস না কেন? আপনি থামিয়ে দিন। মোহিত আরও চোখে তাকায় অধরার দিকে। ও কি আমাকে ডিস্টার্ব করছে যে আমি থামাবো? আমাকেও তো করছে। বাকিটা বলতে পারে না অধরা। থেমে গিয়ে শুকনো ঢোক গিলে বুঝে ফেলে ভুল কথা বলে ফেলেছে। মোহিত নিজের হাতে থাকা বইটা ফেলে দেয়। কেঁপে ওঠে অধরা, চোয়াল শক্ত হয়ে গেছে তার। মোহিত তোকে ডিস্টার্ব করে না? তুই এনজয় করিস? আমারই বোঝার ভুল ছিল। ঠিক আছে, ফুর্তি কর, বলেই মাহিম চলে যায়। অধরা মাথায় হাত দেয়। ইস, কি ভুল কথা বলে ফেলল। এবার কি করবে? মাহিমের রাগ কমাবে কি করে? কে বোঝাবে মোহিতকে সে এনজয় করে না? অধরা কামরা ছেড়ে বাইরে আসে। মোহিতকে দেখা যাচ্ছে বাচ্চাদের সাথে খেলা করছে, আর মাহিম ল্যাপটপে কাজ করছে। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো প্রিয় মানুষটির রাগ ভাঙানো। আর যদি সেই প্রিয় মানুষ হয় চাপা স্বভাবের, তাহলে তো কোনো কথাই নেই। মাহিম কখনই নিজের ভালো লাগা খারাপ লাগা প্রকাশ করবে না। সে রেগে আছে, বা কতটুকু রেগে আছে এটা বোঝাও খুব কঠিন বিষয়।